তৌফিক হোসেন, স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। অন্তর্বর্তী সরকারে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। এএফ হাসান আরিফ 2001 থেকে 2005 পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এএফ হাসান আরিফ 1941 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। আমনের ভরা মৌসুমেও আরেক দফা বাড়ল চালের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল বিক্রি হচ্ছে কেজিতে 3 থেকে 4 টাকা বাড়তি দামে। মিল মালিকদের অভিযোগ, কৃষকরা বেশি দামে ধান বিক্রি করায় বাড়ছে চালের দাম। আর দফায় দফায় চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ খুচরা বিক্রেতা এবং ভোক্তারা। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। আমনের ভরা মৌসুম চলছে, বাজারে উঠেছে নতুন ধান। এরই মধ্যে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। কুষ্টিয়ার বাজারে সরু চাল কেজি প্রতি 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 73 থেকে 74 টাকায়। এর সাথে সমান তালে কাজললতা, আটাশ ও মোটা চালের দামও কেজিতে বেড়েছে 3 টাকা। বাজারে অস্থিরতার মধ্যেই আরেক দফা চালের দাম বাড়ায় বিপাকে ভোক্তারা। তাদের অভিযোগ, মিল মালিকদের সিন্ডিকেটের কারণেই কমছে না চালের দাম। এখন নতুন চাল উঠে গেছে, এখন যদি চালের দাম বেড়ে যায় তাহলে তো মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে। ধানের বাজারটাকে অন্ততপক্ষে নিয়ন্ত্রণ করা দরকার এবং চাউলের যে প্রধান যে উৎপাদন কেন্দ্র সেটাকে নিয়ন্ত্রণ করলে বাজার আমার মনে হয় নিয়ন্ত্রণ হবে। সাধারণ ক্রেতা হিসাবে যে নিত্য পণ্যের যে বাজারটা যেন একটি স্থিতিশীল পর্যায়ে থাকে। খুচরা বিক্রেতারা বলছেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানির পাশাপাশি খাজানাগরের মিলগুলোতে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। মিল মালিকরা বলছে ধানের দাম সব বেশি, মনে সব 100-150 টাকা বেশি, চাউলের কেজি তো 2 টাকা 3 টাকা, এজন্য সব বেশি। এইভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষ তো না বিশ্বাস হয়ে যাচ্ছে। তবে আমরা মিলারদের কাছ থেকে চাল তো কিনে বিক্রি করি, মিলাররা তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে ধানের দাম 2 থেকে 250 টাকা মনে বেড়েছে। মিল মালিকরা বলছেন, চালের মূল্য বৃদ্ধিতে তাদের কোনো হাত নেই। নতুন আমন ধান বাজারে উঠলেও কৃষকরা মন প্রতি প্রায় 200 টাকা বেশি দরে ধান বিক্রি করছেন, আর এতেই বেড়েছে চালের দাম। গতবার যে ধান কিনেছি 1180 টাকায়, সে ধান এবার কিনেছি 1350 টাকা। যে ধান কিনেছি আমরা 1200 টাকায়, 50 টাকায় এই ধান কিনেছি এবার 1500 টাকা। অর্থাৎ প্রতিটি স্তরে ধানের দাম প্রায় 200 টাকা বেশি। সেই হিসাবে চালের দামও 2 থেকে 3 টাকা বেশি হবেই। অতি দ্রুত চাল আমদানি করতে হবে এবং সেই চালটা যাতে ভোক্তার কাছে যায় এটা কঠোর নজরদারিতে রাখতে হবে। মিল মালিকদের দফায় দফায় চালের দাম বৃদ্ধির প্রবণতা বন্ধ করা না গেলে অস্থিরতা কাটবে না দেশের চালের বাজারে। তাই যে কোনো মূল্যে চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপের দাবি ভোক্তাদের। এনটিভি নিউজ ডেস্ক। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শেরজিস আলম বলেছেন, জুলাই আগস্টে শহীদদের হত্যার বিচার করতে না পারলে সেটাই হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। তিনি বলেন, নিজেদের কর্মকাণ্ডের কারণে ইমেজ সংকটে পুলিশ, সুনামের সঙ্গে কাজ করে সেই ইমেজ ফিরিয়ে আনতে হবে। শেরজিস বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে ব্যবহার করেছে। সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে খুলনা বিভাগে নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় 58 পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের 3 যুগ পূর্তি উপলক্ষে 3 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। দুপুরে সংস্থার ম্যুরাল উদ্বোধন এবং কর্মী সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দেশের আর্থসামাজিক উন্নয়নে সংস্থাটির বিশেষ অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে 3 শতাধিক আদিবাসী এবং হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে তাদের কোনো অস্থিরতা নেই, তবে যথাসময়ে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে। দুপুরে কেরানীগঞ্জে দলের ঢাকা জেলার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারকে জনগণ বসিয়েছে, তারা শহীদদের রক্তের মর্যাদা দিবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, যা কিছু ন্যায়সঙ্গত তার সাথে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা আছেন।
জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, লুটপাট, জায়গা জমি দখলের সাথে কখনোই জড়িত না। এসবের দলের নেতাকর্মীরা সরকারকে সহযোগিতা করতে চায়। যথাসময়ে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন দেবার দাবি জানান জামায়াতের আমির। আগামী বছরের শেষে অথবা তারপরের বছরের মধ্যখানের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা মোবারকবাদ জানাই। আমি আজকেই দাবি করছি না, কিন্তু ঘোষণাটা হলে এদেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সরকার আবার মহিল বকরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদদের পরিবারকে সহায়তার জন্য ইকোজ অফ রেভলিউশন শীর্ষক চ্যারিটি কনসার্টে যোগ দিতে রাতে ঢাকায় আসছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। কনসার্টকে সফল করতে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আয়োজনে মিডিয়া পার্টনার এনটিভি। কনসার্টের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। রাত পোহালেই বাংলার মঞ্চ মাতাবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। ইতোমধ্যে তার আশা নিয়ে নেওয়া হয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। একই সাথে মঞ্চ মাতাবেন চিরকুট, আর্টসেল, আফটারম্যাথ সহ অন্যরা। এই জমকালো আয়োজনকে সফল করতে সকল কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে আশাবাদী ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা স্কাই ট্রেকার। রাতের মধ্যেই আমরা কমপ্লিট করে ফেলতে পারবো, পুরো ভেন্যু প্রিপেয়ার হয়ে যাবে। আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সাউন্ড, এলইডি, তারপরে আরও যা কাজ আছে সব চলছে একসাথেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী স্পিরিটস অফ জুলাই নামক প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজন করছে ইকোজ অফ রেভলিউশন চ্যারিটি কনসার্টটি। এই আয়োজনের সম্পূর্ণ আয় তুলে দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হাতে। গণ অভ্যুত্থানে যেমন সকলের ঐক্যে সফলতা এসেছে, তেমনি এই চ্যারিটি কনসার্টে সকলকে পাশে থাকার আহ্বান জানান স্পিরিটস অফ জুলাইয়ের আয়োজকরা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে বুথ বসে গেছে। সেখানে অফলাইনে অর্থাৎ হার্ড কপি টিকিট বিক্রি হচ্ছে, এছাড়া অনলাইনেও মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। তবে সবার প্রতি আহ্বান থাকবে আপনারা আরও এগিয়ে আসুন। এটা তো চ্যারিটি, এখানে আসলে আপনাদের এটা ডোনেশন হচ্ছে। দর্শকদের একটি উপভোগ্য আয়োজন উপহার দিতে সেনাবাহিনীর দেয়া শর্তগুলো পূরণেও কাজ করছে আয়োজকগণ। সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ, নিরাপত্তায় দায়িত্বরত কর্মকর্তা ছাড়াও থাকবে 600-এর বেশি ভলান্টিয়ার। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ মুরব্বী মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের অনুসারীদের মাঝে সংঘর্ষে 3 জন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে মাওলানা জুবায়েরের অনুসারীরা। সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিব ইস্কান্দার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী এসএম আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় এ মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরপরই মুয়াজ বিন নূরকে রাজধানীর উত্তর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এদিকে সংঘর্ষের পর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে প্রশাসন। আশেপাশের এলাকায় সেনাবাহিনী এবং র্যাব টহল অব্যাহত রেখেছে। দেশকে পরিকল্পিতভাবে অশান্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিশ্ব ইজতেমার মাঠে তাবলিগ জামাতের ঘুমন্ত 4 কর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের নেতারা। জুমার নামাজের পর চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশে অভিযোগ করেন বক্তারা। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এর আগে নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে সমাবেশে বক্তারা বলেন, মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করতে 2017 সালে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিশ্ব ইজতেমায় বিভক্ত তৈরি করেছিল। এরই ধারাবাহিকতায় হাসিনার পতনের পর দিল্লি থেকে পরিচালিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই ঘুমন্ত 4 জনকে হত্যা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া 31 দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পথসভা এবং লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা বিএনপি। সকালে পথসভা এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। কর্মসূচির অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বড় বাজারে পথসভা এবং লিফলেট বিতরণ করেছেন তারা। তারেক রহমানের উপস্থাপিত 31 দফা দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
সাভার গলফ ক্লাবে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট। সকালে ক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের সদস্য সচিব লেফটেন্যান্ট কর্নেল মামুন আর রশিদ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ারা ডন, জ্যেষ্ঠ উপনির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিল্টন। টুর্নামেন্টে অংশ নেবে ৪০০ শতাধিক দেশি বিদেশি গলফার। আগামী ২৮ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।